KTV Originals। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই UEM, গিফট স্পন্সর্ড বাই এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। আমি জয়জ্যোতি। আর আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করব ইস্টবেঙ্গল দিয়ে। কেন ইস্টবেঙ্গল দিয়ে শুরু করব? কারণ ইস্টবেঙ্গলের 100 বছরের ইতিহাসের তথ্যচিত্রের উদ্বোধন আজ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রবীন্দ্র সদনে। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটির শুভ উদ্বোধন করলেন। আর এই তথ্যচিত্রের মাধ্যমে বিগত 100 বছরের ইস্টবেঙ্গলের ইতিহাসকে তুলে ধরেছেন তিনি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ। অবশ্যই এই তথ্যচিত্র তো যারা ইস্টবেঙ্গল ফ্যান্স তারা দেখবেনই, তবে এখানে আজকের এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি ভীষণ উল্লেখযোগ্য কথা বলেছেন। সেই কথা নিয়ে অবশ্যই আসবো আজকের আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী স্বপন পাল। তিনি যেটা বললেন, আজকে আমরা দেখছি যে ইস্টবেঙ্গলের কীরকম পারফরমেন্স ISL-এ বা সুপার কাপেও এবার কিছু করতে পারেনি। তিনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুললেন। যে পয়েন্টটা তুললেন, তিনি বললেন যে দলটা তো আগে ভালো করতে হবে, তারপর সেটা কম্পিটিশন। তুমি যদি দলই না করো তাহলে এরকম ধরনের কম্পিটিশনে গিয়ে লাভটাই বা কী? তাহলে তো সেই একই রেজাল্ট আসবে যেটা ISL-এ বারবার ইস্টবেঙ্গল দেখে এসছে। তাই ইস্টবেঙ্গলকে উদ্দেশ্য করে ইস্টবেঙ্গল অর্গানাইজার হোক বা ইমামি এবং কাউকেই তিনি দোষ দিচ্ছেন না, দুজনের সম্মিলিত প্রয়াসেই এই সাফল্যটা আসবে আগামী দিনে তিনি মনে করেন। তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে দলটা সঠিক নির্বাচন, স্কাউটিং টিম। ইস্টবেঙ্গলের স্কাউটিং টিমকে সজাগ করলেন এই রাজ্যেরই মুখ্যমন্ত্রী। আমার সঙ্গে স্বপন পাল রয়েছেন। স্বপনদা, আজকের এই ঐতিহাসিক মুহূর্ত তুমি কীভাবে ব্যাখ্যা করবে? একদম দেখো, শতবর্ষের আলোকে ইস্টবেঙ্গল যখন সেই মঞ্চে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ভুল ত্রুটিগুলি কে ধরে দিচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে দিচ্ছেন। কারণ উনি স্পোর্টস মিনিস্টার দিচ্ছেন, উনি কিন্তু আদান্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, একদম আদান্ত ক্রীড়াপ্রেমী মানুষ। উনি 3 প্রধানের উন্নতিতে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, বাংলার ফুটবলের যে 3 স্তম্ভ জানেন, এই 3 ক্লাবের সঙ্গে কয়েক লক্ষ সমর্থক জড়িত, তাদের আবেগ জড়িত আছে। একটা টিম যখন শক্তিশালী যদি না হয়, তার আঘাতটা পড়ে তার সমর্থকদের মধ্যে। উনি কিন্তু সেই কথাটা স্মরণ করলেন। সবচেয়ে দুঃখ পায় কিন্তু এই লক্ষ লক্ষ সমর্থকরা, টিম করছো, কম্পিটিশনে যাচ্ছে, যদি কম্পিটিশনে যেতে হয় কম্পিটিশনের মতোই করো। বাংলার ফুটবলের উন্নতিতে, বাংলা ফুটবলের গর্বের জন্য খেলতে হলে কম্পিটিশনের জন্য সেরকম ভালো টিম করো। সেটা যারা টিম করছেন তাদের উপর বার্তা দিলেন, কর্মকর্তাদের বার্তা দিলেন, এবং তার জন্য কিন্তু একটা কমিটি গঠন করার কথা বললেন, বিশেষজ্ঞ কমিটি যারা টিমটা তৈরি করবেন এবং টিমটা দেখাশোনা করবেন। এই যে পরামর্শ মুখ্যমন্ত্রী থেকে এরকম একটা মঞ্চে পরামর্শ, এটা কিন্তু ইস্টবেঙ্গল শুধু না, মোহনবাগান, মোহামেডান, বাংলার ফুটবল, বাংলা ক্রীড়াপ্রেমীদের কাছে একটা বড় পাওনা বলা যায়। অবশ্যই বড় পাওনা, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম স্টেটমেন্ট দিচ্ছেন। আর অবশ্যই আগামীতে সেটার রিফ্লেকশন আমরা অবশ্যই দেখব, আশা রাখছি। আর এখানে শুধু শেষ নয়, এবার জানি আমরা যে ইন্ডিয়ান উইমেন্স লিগে ইস্টবেঙ্গল প্রথমবারের মতো পার্টিসিপেট করেছিল এবং সেই দল চ্যাম্পিয়ন হয়েছে। তাদেরকেও কিন্তু সংবর্ধনা দেওয়া হয়েছে আজকের এই মঞ্চে, এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে 50 লক্ষ টাকাও দেওয়া হয়েছে। অবশ্যই একটা বড় পদক্ষেপ এবং অবশ্যই মোটিভেট করার জন্য যথেষ্ট। একদমই তাই। দেখো, ইস্টবেঙ্গল ওমেন্স টিমটা যেই বয়সী, এরা এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলবে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার আগে মুখ্যমন্ত্রীর কাছে এরকম প্রেরণা পাওয়াটা তাদের কাছে একটা বড় বিষয়। তারা কতটা উদ্বুদ্ধ হবে, এটা একটা বড় ব্যাপার। কারণ এইখানে যখন তুমি প্লেয়ারদের গাইড করবে না, যখন উদ্বুদ্ধ করবে, যখন তুমি তাদের ইন্সপিরেশন করবে, তাদের খেলা আরও উৎসাহ বাড়বে এবং কীভাবে আরও চ্যাম্পিয়ন হওয়া যায়, কীভাবে আরও এগোনো যায়। এই প্রেরণাটা কিন্তু শতবর্ষের মঞ্চে এরকম একটা প্রেরণা, তাদের সংবর্ধনা দেওয়াটা বাড়তি পাওনাই বলা চলে। অবশ্যই ইস্টবেঙ্গল নিয়ে তো কথা বললাম, তবে এবারে সরে যাচ্ছি ফুটবল থেকে ক্রিকেটে।
ক্রিকেটেও যা অবস্থা এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সের ভালো কিছু কি অপেক্ষা করছে? কারণ আমরা জানি যে দুদিন পরেই পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, সিম্পল ক্যালকুলেশন একদম। ইস্টবেঙ্গলের যেমন আইএসএল জিততে গেলে ভালো টিম করতে হবে, কেকেআরেরও তাই একই অবস্থা। তবে এখনও যেটুকু সুযোগ রয়েছে এবারের আইপিএলে, সেটার সিম্পল ইকুয়েশন এটাই, যে কটা ম্যাচ আছে সব কটা ম্যাচ যেত। একদম সহজ, মানে গাণিতিক সমীকরণ দেখার কোনো প্রয়োজন নেই। একটাই গাণিতিক সমীকরণ, সেটা হচ্ছে যে 6টা ম্যাচ রয়েছে সেটা যেত, এবং দরকার পড়লে ভালো নেট রান রেটে যেত। কলকাতা বনাম পাঞ্জাব, এই পাঞ্জাবের বিরুদ্ধে চণ্ডীগড়, নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে কলকাতাকে হারতে হয়েছে, এবং এই হারের ক্ষতটা বহু বছর থাকবে। এই আইপিএল শুধু নয়, পরের আইপিএলগুলোতেও এই হারের ক্ষতটা থাকবে, কারণ 111 রান চেস করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এবারে ইডেন গার্ডেন্সে আসবে প্রীতি জিন্টার দল, যারা সেইখানে মানে তার হাসি আমরা দেখেছিলাম। এবার কি ইডেন গার্ডেন্সে ভিড় হাসবেন? তোমার কি মনে হচ্ছে? আমার মনে হয়, দেখো কলকাতা নাইট রাইডার্সের ইতিহাস গত দুটো, দেখো যে দুটো, একটা চ্যাম্পিয়ন, একটা রানার্স, 2014 এবং 2021, যেটা উদাহরণ ভেঙ্কি মাইসার উদাহরণ দিয়েছেন। যেভাবে ফিরে এসছেন, তারা চেষ্টা করছে এই টিমটা যেই মানসিকভাবে যে পিছনে পড়েছে এটাকে উদ্বুদ্ধ করার। সেদিনকে বলেছেন যে এখনও সময় আছে, তারা পারবেন। এই পাড়াটা কিন্তু করে দেখাতে হবে, এবং আগামী যে 6টা ম্যাচ আছে সেই 6টা ম্যাচে জিততে যাবে, এবং তা যদি করতে পারে কিন্তু আবার কলকাতা নাইট রাইডার্সের যে স্বপ্ন, কিন্তু লক্ষ লক্ষ যে সমর্থকদের স্বপ্ন সফল হতে পারে এখন মনে হয়। কিন্তু টিমটা যেভাবে তলানিতে পড়ে আছে সেটা কিন্তু একটা কঠিন ব্যাপার, তবে অসম্ভবও কিছু নেই জয়তী। ক্রিকেটে অসম্ভব বলে কিচ্ছু নেই, অনেক কিছুই হতে পারে। তবে যেটা আমি সেদিনও বলেছিলাম ম্যাচ শেষে, যে এই কলকাতা নাইট রাইডার্স টিমে বোধহয় একটা প্যাডি ক্যাপ্টেন প্রয়োজন। অভিষেক নায়ারের থেকে বেশি প্রয়োজন মানসিক দিক থেকে, মনস্তাত্ত্বিক দিক থেকে উদ্বুদ্ধ করা কলকাতা নাইট রাইডার্সকে। আর টিম কম্বিনেশন, ব্যাটিং অর্ডার, এখানেও কিন্তু কাজ করতে হবে। আংরিশ রঘুবংশী 9 নম্বরে নামতে পারেন না, তো এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। আর পাঞ্জাবের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছে না কলকাতা নাইট রাইডার্স। টিম কম্বিনেশন কি হয়, ডিটেল অ্যানালিসিস আমরা অবশ্যই করব আগামীকাল। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আর আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন। আজকে তারিখটা মনে আছে তো, 24শে এপ্রিল। আজকে এমন একজনের জন্মদিন, তিনি যখন খেলতেন তখন একজন বিখ্যাত ক্রিকেট লিখেছিলেন যে এই মানুষটির জন্য ভারতে সময় থমকে যায়। তার নাম সচিন রমেশ টেন্ডুলকার। এবং আমরা খুব ভাগ্যবান যে সচিনকে খেলতে দেখেছি। মানে ডন ব্র্যাডম্যানের সময় যেসব সাংবাদিকরা কাজ করতেন, তারা হয়তো খুব আভিজাত্যের সঙ্গে তারা বলবেন যে আমরা ডনকে খেলতে দেখেছি, তাকে কভার করতে দেখেছি। কিন্তু আমরাও গর্ব নিয়ে বলতে পারি সচিনকে খেলতে দেখেছি, তার সময়ে বড় হয়ে উঠেছি এবং তাকে কভারও করেছি। স্বপনদা, তুমিও তো একমত? একদম একমত। সচিন তেন্ডুলকারের খেলা দেখা মানে ভগবানের খেলা, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের যে রেকর্ড, সে রেকর্ড কিন্তু অক্ষুণ্ণ থাকবে মনে হয়, তার ভাঙা খুব মুশকিল। তো আজকে সচিনের জন্মদিন, এটা কিন্তু আমাদেরও কাছে বড় পাওনা মনে হয়। অবশ্যই, আর আমাদের তরফ থেকে অবশ্যই অনেক শুভেচ্ছা সচিন রমেশ টেন্ডুলকারকে। দুর্ধর্ষ, মানে কিছু বলার নেই। অ্যান্ডি ফ্লাওয়ার যেটা বলতেন যে পৃথিবীতে, এই বিশ্বে 2 রকমের ব্যাটার রয়েছে, একজন সচিন টেন্ডুলকার আর বাকিরা অন্যরকম, মানে আদার্স ক্যাটাগরিতে পড়বে। তো এর থেকে আপনারা অবশ্যই গ্লিমস পাচ্ছেন যে তিনি কত বড় মাপের ব্যাটার। এবং আজকে এই সচিনের জন্মদিন উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন, কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য তার এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স তুলে ধরেছেন, এবং সেটাই এখন আমরা শুনব। সচিন টেন্ডুলকারের 52তম জন্মদিন, এটা ভাবতে গিয়ে কীরকম আশ্চর্য লাগছে। মনে হচ্ছে তাহলে নিজেরই বয়স কত বেড়ে গেল, যে সচিনের 52তম জন্মদিন, যাকে যখন প্রথম দেখেছি তার বয়স তখন 15.5। 16 বছর বয়সে সচিন অ্যাকচুয়ালি বিশ্ব ক্রিকেটের সামনে আসেন। আমি তাকে ইন্টারভিউ করতে যাই প্রথম 15.5 বছর বয়সে। তখন খুব লাজুক, প্রায় চোখের দিকে তাকিয়ে কথা বলে না এমন এক বালক। এবং তার ক্যাপ্টেন ছিলেন সিসিআইতে, সেটাতে সিসিআইতে একটা ম্যাচ ছিল, তার ক্যাপ্টেন ছিলেন মিলিন্দ রেগে।
তিনি আমায় বলেছিলেন যে ফ্ল্যাশ বাল্বে ছবি তুলবেন না, কারণ ওই ফ্ল্যাশ বাল্বে ছবি তুললেও একটু পরে ব্যাট করতে যাবে। তখন একটা ধারণা ছিল যে ফ্ল্যাশ বাল্বে ওই ছবিটা তুললে ওই ঝলকটা চোখের ক্ষতি করে, বল দেখতে অসুবিধা হয়। তাই ইন্টারভিউটা পিকচারলেস যায়, কারণ ছবি আমরা ওই ফাইল ছবি ব্যবহার করেছিলাম, ছবি তোলার অনুমতি পাওয়া যায়নি। এবং সেখানে সচিনের যেসব রান শুনেছিলাম সেটা শুনে খুব আশ্চর্য হয়ে যায়। অ্যাকচুয়ালি গাভাস্কার যখন ভারতীয় ক্রিকেট থেকে চলে যান 1987-তে, তখন একটা খুব শূন্যতার সৃষ্টি হয়েছিল। সবাই বলছিল যে গাভাস্কার চলে গেলেন, খেলা কী দেখব। সেই সময় সচিনের নাম প্রথম জানতে পারি একজন মুম্বাইয়ের সাংবাদিকের মুখে। তিনি যেসব স্কোরের হিসেব দিয়েছিলেন সেগুলো বিশাল বিশাল ছিল, এবং সেগুলো থেকে দেখা গেল যে অ্যাভারেজ হচ্ছে 1000-এর কিছু বেশি স্কুল ক্রিকেটে। এবার আমি যখন ওই লেখাটা লিখে পাঠাই খবরের কাগজের অফিসে যে এরকম একজন ওয়ান্ডার বয় এসছে মুম্বাই ক্রিকেটে, তার অ্যাভারেজ হচ্ছে 1021, তখন ভারপ্রাপ্ত যিনি প্রবীণ মানে অ্যাক্টিং স্পোর্টস এডিটর ছিলেন, তার মনে হয়েছিল যে আমি ভারতের বিশ্বকাপ হারের শোকে একটা ডিজিট বেশি বসিয়ে ফেলেছি। ওটা 102 হবে, একটাকে উড়িয়ে দেওয়া হয়। সচিন সেই সময় থেকেই প্র্যাকটিক্যালি রূপকথা, এবং যেটা এর পরেও বারবার মনে হয়েছে টেন্ডুলকারের সাফল্যের সময় তাকে একটা উড়ানের মধ্যে, অদৃশ্য উড়ানে আমরা দেখতে পেতাম। সবসময় তার নিজেকে ক্যারি করা এবং পারিবারিক ঐতিহ্য ধরে রাখা। আমরা অনেক সময় বলেছি যে কী হতো যদি দুজনের জায়গাটা বদলা বদলি করে দেওয়া যেত, অর্থাৎ সচিন টেন্ডুলকারের বাড়িতে বড় হতেন বিনোদ কাম্বলি, আর বিনোদ কাম্বলির বাড়িতে বড় হতেন সচিন টেন্ডুলকার, তাহলে কি হতো? তাহলে কি দুটো যাত্রাপথ আলাদা হতো? আমার মনে হয় কিছু নিশ্চয়ই আলাদা হতো, কিন্তু সচিনের মধ্যে ইন্টারনাল এমন কিছু গুণাবলী আছে, বিরাট কিছু হয়তো বদলাতো না। যেমন বলি যে এখন আর পরিষ্কার বলতে অসুবিধে নেই যে দ্বারকানাথ সানসগিরি বলে মুম্বাইয়ের একজন সাংবাদিক আছেন, যিনি 3-4 মাস আগে লিভার ক্যান্সারে মারা গিয়েছেন। ইনি সচিনের খুব বন্ধু ছিলেন। দ্বারকানাথ সানসগিরি, ডাকনাম পাপ্পু সানসগিরি, খুব পপুলার, মারাঠিতে লেখায় বলায় অত্যন্ত পপুলার একজন মানুষ, এবং সচিনের খুব ঘনিষ্ঠ ছিলেন। প্রত্যেকটা বিদেশ সফরে খেলতে যাওয়ার আগে সচিনের একটা কুসংস্কার ছিল যে পাপ্পু সানসগিরির বাড়িতে তাকে খেতে যেতে হবে। এবং এমন নয় যে পাপ্পুর বাড়িটা বিশাল কিছু বিলাসবহুল, ছোট বাড়ি, এবং এই বাড়ির সামনে পার্কিংয়ের জায়গাটাও খুব ছোট, ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে পার্ক করে আসছেন, যেন অ্যাজ ইফ আমার একটা কঠিন পরিস্থিতির মধ্যে উদ্ধার পেতে হলে যেরকম নানান পরিস্থিতি তৈরি হয়, এটাও তাই। এই গলিটা খুব সরু, আমি গলির বাইরে গাড়ি দাঁড় করাবো না, ওখানেই দাঁড় করাবো, ওখানেই গাড়িটা পার্ক করে আসবে, ওটার সঙ্গেই মানিয়ে নেবো, এবং ওখানে গিয়ে তিনি যেতেন বিদেশ সফরে। সেই সচিন যখন শুনলেন যে পাপ্পুর ক্যান্সার হয়েছে এবং সেটা প্রায় স্টেজ 3, তখন তিনি কিভাবে অর্থ সাহায্য করবেন সেটা ভাবছিলেন, কারণ প্রায় 40-50 লাখ টাকা দেখা গেল যে তার চিকিৎসায় লাগবে। এমন নয় যে 40-50 লাখ টাকা খরচ করলেও ক্যান্সার সারবে, কারণ বেশ দুরারোগ্য অবস্থায় চলে গেছে, স্টেজ 3 থেকে স্টেজ 4-এ চলে যাচ্ছে। সচিন তখন বললেন যে এমনিতে আমার 50তম জন্মদিন আমি সেলিব্রেট করতাম না, কিন্তু পাপ্পু তোমার জন্য করছি, কারণ অনেক ব্র্যান্ডস আছে যারা আমার জন্মদিনে টাকা দিতে উৎসুক, যারা আমার জন্মদিন স্পন্সর করতে উৎসুক। সেই মতো মুম্বাইয়ের হলে বিরাট করে সচিনের জন্মদিন আয়োজিত হলো। সবাই জানলো যে সচিন জন্মদিন করছেন নিজে, খারাপ কিছু নিয়ে এত ক্রিকেটাররা এলেন, সবাই এলেন, আড্ডা হলো, এতগুলো ব্র্যান্ড এলো। কেউ জানলো না যে এই গোটা টাকাটা টেন্ডুলকার দিয়ে দিলেন পাপ্পুর জন্যে। আমার এটা দেখে খুব আশ্চর্য লেগেছে। আমি এরম কোনো ক্রিকেটারকে কখনো দেখিনি, কোনো স্পোর্টসম্যানকেও মনে করতে পারছি না ভারতবর্ষে যে এই লেভেলে কাছাকাছি গেছেন এবং এরমভাবে একটা বন্ধুর জন্যে নিজের জন্মদিন করে সেই জন্মদিনের সমস্ত টাকা তাকে দিয়ে দিয়েছেন। এটা একটা গুণ। আরেকটা গুণ হচ্ছে যে সবসময় দেশের জন্যে ভাবা। এই যে ঘটনাটা পেহেলগাঁওতে হলো, নিশ্চিন্ত থাকতে পারেন আগামী কদিনে টেন্ডুলকার কিছু না কিছু বলবেন, কিছু না কিছু করবেন। অত্যন্ত কনসিয়েন্সাস সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন, যার বাড়ির ছাদে জাতীয় পতাকা, যার গ্লাভসে জাতীয় পতাকার রং থাকতো, এবং সবসময় নিজেকে একজন ভারতীয় ভেবেছেন, যে ভারতীয় অত্যন্ত ভাগ্যবান যে একটা আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছে। তাই
তাই যখনই নিজের পারফরমেন্সে কোনো বিচ্যুতি ঘটেছে তিনি কিন্তু শুধু নিজের কথা ভাবেননি, তিনি সবসময় ভেবেছেন সেই সব দেশবাসীর কথা যাদের আমি ডোবালাম। এইটা আমি অলওয়েজ আমার রিমার্কেবল মনে হয়েছে। এত সব প্রফেশনাল দেখেছি, বিরাট কোহলি, রোহিত শর্মা, সৌরভ, লক্ষ্মণ, দ্রাবিড়, সবাই বিশাল, কুম্বলে, কিন্তু একই সঙ্গে দেশ এবং নিজেকে একসঙ্গে ভাবা এটা টেন্ডুলকার ছাড়া কাউকে দেখিনি। সবসময় মনে হয়েছে যে তিনি দুটো উইকেটে খেলছেন, একটা নিজের জন্য, একটা দেশের জন্য। অনেকে হয়তো নামের জন্য বলে যে দেশের জন্য খেলি, টেন্ডুলকার অ্যাকচুয়ালি বিশ্বাস করতেন দেশের জন্য খেলি। এবং টেন্ডুলকারের কাহিনীটা এখনও আমার মনে হয় যেটা যেন অদৃশ্য চিত্রনাট্য কেউ একটা লিখে রেখেছিল, যে তার বাবা একজন শিক্ষক হবেন, শিক্ষকের বাড়িতে সে মানুষ হবে, একটা এত বড় ট্যালেন্ট, সে সেই শিক্ষকের এতই মধ্যবিত্ত পরিবার যে সেই শিক্ষকের বাড়িতে মালির ছেলেকে, মানে হাউসিং সোসাইটির মালির ছেলেকে শিক্ষক সাহায্য করবেন, কিন্তু নিজের ছেলেকে ক্রিকেট কিটস ভালো ব্যাট কিনে দেওয়ার মতো টাকা তার কাছে থাকবে না। এরকম একটা পরিবারে সচিন টেন্ডুলকার মানুষ হন, মানুষ হয়ে এমন একটা গুরু পেলেন, সেই গুরুও সেরকম আচরেখা, যেন সব কিছু ঠিক করা ছিল। এমন ভাই পেলেন যে ভাই নিজের ক্রিকেটকে ত্যাগ করে ছোট ভাইয়ের জন্য সর্বস্ব দিয়ে দিল। এবং শেষ যখন ম্যাচ টেন্ডুলকার খেলছেন, টেস্ট ম্যাচ, আমার মনে আছে মুম্বাইয়ের যে গ্যালারিতে ওর ভাই খেলা দেখছিলেন সেটা ওর ভাইয়ের গ্যালারিই নয়। অজিত টেন্ডুলকারের খেলা দেখা উচিত ছিল ভিআইপি বক্সে বসে, প্যাভিলিয়নে। তিনি একটা ইস্ট স্ট্যান্ডের গ্যালারিতে বসে খেলা দেখছিলেন। আমাকে যখন একজন বললেন যে অজিত টেন্ডুলকার ওখানে আছেন, আমি দৌড়ালাম সেই ইস্ট স্ট্যান্ডে। ইস্ট স্ট্যান্ডে গিয়ে দেখলাম কোনায় জাস্ট সাধারণ লোকরা যেভাবে খেলা দেখছেন সেখানেই তিনি পেছনে দাঁড়িয়ে আছেন। এর আগে আমার মনে আছে 1999-এর ওয়ার্ল্ড কাপের সময় ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে, আমি মাঠের বাইরে দাঁড়িয়ে, মাঠের বাইরে ঠিক না, মানে গেটের বাইরে দাঁড়িয়ে খোঁজার চেষ্টা করছি যে কোন ভারতীয় কি করছেন, কে এসছেন, যেটাকে আমরা বলি কালার কপি, অর্থাৎ কী কী ঘটছে ম্যাচ ঘিরে। যেমন দেখবেন টেলিভিশনের জার্নালিস্টরা বাইরে ঘুরে বেড়ান নানান রং বেরঙের নানান ইন্টারভিউয়ের জন্যে, নানান ছবির জন্য, তেমনই দেখি বাইরে দাঁড়িয়ে আছেন অজিত টেন্ডুলকার। আমি দেখি খুব আশ্চর্য হয়ে গেলাম যে আপনি গেটের বাইরে দাঁড়িয়ে কেন? তখন উনি বললেন যে আসলে আমার টিকিটটা আমার এক বন্ধু নিয়ে আসছে, ওর কাছে আছে, ও প্যারিস থেকে আসছে, ও ট্রেনে করে সদ্য নেমেছে স্টেশনে, নেমে ও টিকিটটা নিয়ে আসছে। আমি কী বলছেন? সচিন টেন্ডুলকার ভারতবর্ষের এই বিশ্বকাপের সেরা আকর্ষণ, তার দাদা আপনি মাঠের বাইরে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য। তো সচিনকে বললে আমি তো ভেতরে আছি, আমি কি এক্ষুনি ইন্ডিয়ান ড্রেসিং রুমে বলবো যে না একদম বলবেন না, একদম বলবেন না, আমি চাই না যে সচিন এটা জানুক, কারণ আমি ওর কনসেন্ট্রেশন কোনোভাবে বিঘ্ন হোক চাই না। যেমন দাদা তেমন ভাই। এবং সেই স্ট্যান্ডে যখন দেখলাম অজিত দাঁড়িয়ে আছেন, ওয়েস্ট ইন্ডিজের কোন পেসার বল করছেন আমার মনে নেই, দিনের শেষ দিকে সচিন তেন্ডুলকার ব্যাট করছেন। এই সময় গ্যালারিতে ভিডিও স্ক্রিনে দেখানো শুরু হলো একদিকে তার মায়ের ছবি, একদিকে হুইল চেয়ারে বসে থাকা তার কোচের ছবি। প্রথম মা জীবনে ছেলের খেলা দেখতে এসেছেন, আর সেটা বড় করে ভিডিও স্ক্রিনে টেলিভিশন চ্যানেল দেখাচ্ছে। অ্যাবসলিউট সোপ অপেরা বললে কিছুই বলা হয় না, সোপ অপেরার সোপ অপেরা। যে জীবনের শেষ ম্যাচে মহানায়কের খেলা দেখতে প্রথমবারের মতো তার মা এসছেন, তার অসুস্থ কোচ এসেছেন। একবার ক্যামেরা দেখাচ্ছে এখানে আচরেকারকে, একবার ক্যামেরা দেখাচ্ছে তার মাকে। এই অবস্থায় একটা লোক যে সাইড স্ক্রিনে সোজা বল দেখছে, সে কান থেকে সচিন সচিন চিৎকারটা সরিয়ে দিতে পারে, সরিয়ে দিয়ে মনোসংযোগ করতে পারে, কিন্তু চোখটাকে কি করে সরাবে? চোখটা তো লাগবে। আমি তো লং অনের দিকে তাকালে আমার মাকে দেখতে পাচ্ছি, আমি লং অফের দিকে তাকালে আমার কোচকে দেখতে পাচ্ছি। কী করে একটা মানুষ খেলবে? পরে সচিন বলেছিলেন আমার ব্যাট করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। এই সময় একটা বল সচিন মিস করলেন, কোনো একজন পেস বোলার বল করছিলেন গারওয়াড়ে প্যাভিলিয়ন এন্ড থেকে। অজিত বললেন আরে আরে এটাতে ফ্রন্ট ফুট চলে গেল কেন? এবং দেখে মনে হচ্ছে যেন প্রথম ম্যাচ খেলছেন। যাই হোক, সচিন তারপরে 80-র কাছাকাছি কিছু একটা রান করে সচিন আউট হয়ে গেলেন। এবং তারপর বক্তৃতায় বললেন যে দাদা আর আমাকে কিছু বলো না, এবং এটাও বললেন যে আমরা দুজনেই একটা স্বপ্ন দেখেছিলাম, আজকে সেই স্বপ্নের দিন শেষ। এবং এই যে বিদায়ী স্পিচটা, আপনারা অবাক হয়ে যাবেন শুনলে, এই বিদায়ী স্পিচটা কোথায় লেখা জানেন? কলকাতা এয়ারপোর্টের টারম্যাকে লেখা। যখন আগে বেরিয়ে গেলেন কলকাতায় জীবনের শেষ টেস্টের আগের টেস্টে খেলতে ইংল্যান্ডসে, আমি একটা তাজ বেঙ্গলে ঘর নিয়েছিলাম শুধুমাত্র সচিনকে ধরবো বলে।
আমার তখনকার অফিস একটা ঘর, আমি বললাম যে ঘর ছাড়া কিছুতেই ধরতে পারবো না, কারণ বাকি সব জায়গায় সিকিউরিটি থাকবে, ঘর থাকলে কি হয় একই হোটেলে, ওই একই হোটেল দিয়ে নেমে গিয়ে ধরা যায়। সেই হোটেল দিয়ে যখন চলে যাচ্ছেন ঘরে গিয়ে তখন দেখা করি, তখন সচিন বেরিয়ে যাচ্ছেন। আমি বললাম আপনি এত আগে বেরিয়ে যাচ্ছেন? বললেন যে না আমি একটু আগেই, এত চারপাশে ভিড়ভাড়টা আমি একটু কনসেন্ট্রেট করতে চাই। যখন গিয়ে ইন্ডিগো ফ্লাইট ছিল মুম্বাইয়ের, তখন কোনো যাত্রীরা বোধহয় এসে পৌঁছননি বা কিছু, তখন এয়ারপোর্ট থেকে ওরা বলে আপনি এখানে বসে থাকলে বিশাল হট্টগোল হবে, আপনি একটা কাজ করুন প্লেনের মধ্যে গিয়ে বসুন। প্লেনে তখনও পাইলট আসেনি, ক্রু আসেনি, ওই প্লেনের ওইখানে বসে এক কোণে বসে এই স্পিচটা লেখা, যে আমি কি বলবো সেটার প্রিপারেশনটা করা। এবং সেই স্পিচে এমন সব ইংরেজি শব্দ আছে যে আমি 16 বছর বয়সে প্রথম দেখা ছেলেটার সঙ্গে কিছুতেই মেলাতে পারিনি। এবং কোথাও মনে হয়েছে যে সচিন টেন্ডুলকার একটা ভারতীয় সাফল্যের নাম। আমরা যারা আমেরিকা গেছেন বা আমেরিকা মার্কিন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত তারা জানেন, আমেরিকাতে একটা কথা খুব বলা হয়, দ্য গ্রেট আমেরিকান ড্রিম। অর্থাৎ আমেরিকার কোনো ছেলে বা মেয়ে যদি কোনো প্রত্যন্ত শহর থেকে এসে নাম করে এবং বিশ্বে ছড়িয়ে পড়ে, যেমন আন্দ্রে আগাসি লাস ভেগাস থেকে এসেছিলেন, এই ধরনের চরিত্র এলে বলা হয় গ্রেট আমেরিকান ড্রিম। সচিন টেন্ডুলকার গ্রেট ইন্ডিয়ান ড্রিম, এবং শুধু ইন্ডিয়ান ড্রিম নয়, ওয়ার্ল্ডের ড্রিম, যে একজন মানুষ নিষ্ঠাবান থাকলে, সংকল্পে অবিচল থাকলে এবং অবশ্যই প্রতিভা নিয়ে এলে সব কিছু কম্বাইন করে সে কোথায় পৌঁছতে পারে। ইনফ্যাক্ট সচিন যখন রিটায়ার করেন, সেই রিটায়ারমেন্টের খবর পেয়ে তাকে লতা মঙ্গেশকর বাড়িতে ডেকে পাঠান। আমি জানি না অনেকে জানেন কি না, লতা এবং আশা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, জীবনে কোনো দিন একসঙ্গে রেওয়াজ করেননি। পাশাপাশি ফ্ল্যাটে দুজনের বাড়ি, জীবনে কখনো দুই বোন একসঙ্গে রেওয়াজ করেননি, কিন্তু সেই দিন দুই বোন একত্রিত হয়েছিলেন শুধু একটাই লক্ষ্যে, টেন্ডুলকারকে যদি অবসর থেকে ফেরানো যায়। এবং লতা মঙ্গেশকর বলছেন যে কেন খেলা ছেড়ে দেবে, আমাদের জগতে তো এতদিন অবধি লোকে গান গায়, অভিনয় করে, তুমি ছেড়ে দেবে কেন, সারা ভারতবর্ষ তোমায় দেখতে চায়। তখন সচিন বলেছিলেন দিদি আপনি বুঝবেন না, আমাদের প্রফেশনের শরীরটা খুব ইম্পর্টেন্ট। তখন আশা ভোসলে বলেন কিসের, আমি তো এই শরীরে গান গাইছি। ইনফ্যাক্ট আশা ভোসলে 90 বছর বয়সে স্টেজ পারফরমেন্স করেন। সচিন বলেন দিদি আমার শরীরে এমন কিছু চোট লেগে গেছে যে আমি আর আগের খেলাটা খেলতে পারবো না, আমি অনেক শট নিতে পারছি না, আমার শরীরটা আর দিচ্ছে না, আমার মন ঠিক আছে, বাকি ঠিক টেকনিক সব ঠিক আছে। এটা শুনে তখন দুই বোন আর কিছু বলেননি। আজকে মনে হয় আজকের দিনে আইপিএল যুগে, যে তখন তো এত ফিটনেসের এত রকম চল ছিল না। সচিন তেন্ডুলকর তার জীবনে প্রথম ট্রেনার পেয়েছেন বোধহয় 28 বছর বয়সে। তিনি এই রেগুলার জিম করা এই কালচারটাই ছিল না। বিরাট কোহলিদের আমলে যে সংস্কৃতিটা আছে বা যেটা অনেকটা কোহলি নিজেও চালু করেছেন, সেটা তখন ছিলই না। এই অ্যাওয়ারনেসেই ছিল না খাওয়া দাওয়ার ব্যাপারে। কে বলতে পারে যদি আইপিএল যুগে জন্মাতেন তাহলে এই ফিটনেসের সংস্কৃতিটা তার ক্রিকেটকে আরও হেল্প করতো। তখন হয়তো তেন্ডুলকর 24 বছর নয়, হয়তো 28 বছর বা 30 বছর খেলার পর অবসর নিতেন, তখন হয়তো লতা এবং আশার তাকে ডাকার প্রয়োজনই হতো না। কিন্তু যারা সচিন টেন্ডুলকর কাহিনীটা কাছ থেকে দেখেছেন তাদের মনে হবে যে ভারতীয় ইতিহাসে এত বড় সিনেমা তারা আর দেখেননি। এমন সময়ে ভারতবর্ষ সচিনকে পায় যখন ইকোনমিক লিবারালাইজেশন হয়েছে, লাইসেন্স রাজ অর্থনীতি ভেঙে গেছে, যখন বিদেশি পণ্য এখানে আসা শুরু হয়েছে, বিদেশি পণ্যের বিভিন্ন মাল্টি ন্যাশনালস এখানে বিজ্ঞাপন করছে, সেই সময় ভারতীয় আশা আকাঙ্ক্ষার মুখ হয়ে ওঠেন সচিন। প্রচুর টাকা রোজগার করেন এই সময় বিজ্ঞাপন থেকে, এবং তাকে ঘিরে এই নবীন ভারতবর্ষ যেন লালিত হতে শুরু করে, তার অ্যাসপিরেশনসগুলো যেন লালিত হতে শুরু করে, এবং তারপরে তিনিই হয়ে ওঠেন সমগ্র ভারতবর্ষ। আজ সচিন খেলেন না, বহু বছর হলো খেলা ছেড়ে দিয়েছেন, কিন্তু যেখানে যান এখনও সচিন ধ্বনিটা থাকে। তার কারণ হচ্ছে অনেক ক্রীড়ামোদী মানুষের মনে বা ক্রীড়ামোদীর বাইরেও অনেক মানুষের মনে আজও তিনি ভারতবর্ষ, ওই চিপটাকে কেউ ফেলতে পারে না। একটা ছোট গল্প দিয়ে শেষ করি, যে শাম্মী কাপুরের 75তম জন্মদিনে আমন্ত্রিত দিলীপ ভেঙ্কসরকর। তো শাম্মী কাপুরকে কী দেবেন জন্মদিনে ভেবে পাচ্ছেন না। তখন শাম্মী কাপুরকে দিলীপ ভেঙ্কসরকর বললেন, শাম্মীজি আপনাকে কী দেবো বলুন তো, আপনার তো সবই আছে। তখন শাম্মীজি বললেন যে আমাকে একটা গিফট দেবে, আমি খুব খুশি হব। কী গিফট? বললো জন্মদিনে টেন্ডুলকারকে আনতে পারবে? তখন ভেঙ্কসরকর বললেন আমি তো জানি না টেন্ডুলকার আসবে কি না, একটু দেখো না। তো সচিনকে ফোন করলেন ভেঙ্কসরকর।
সচিন বললেন যে আমি তো একটু ব্যস্ত আছি, বলছি ব্যস্ত আছি বললে হবে না, শাম্মী কাপুরের জন্মদিন বলে কথা, তোকে একবার অন্তত যেতে হবে 10 মিনিটের জন্য। মানে ঠিক আছে। এবার ভেঙ্কসারকার ঢুকে দেখেন যে সচিন প্রায় বেরিয়ে যাচ্ছেন ততক্ষণে, নাকি আধ ঘন্টা ছিলেন। তো ভেঙ্কসারকার শাম্মী কাপুরকে গিয়ে বললেন যে শাম্মীজি, আপনার জন্মদিনের সবচেয়ে বড় তোফা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর আপনার কোনো মানে ক্ষেত থাকার কথা নয়। তখন শাম্মী কাপুর বললেন যে তোমাকে ওকে আরেক দিন আনতে হবে। কেন? বলে আমার আফসোস আছে। কি আফসোস? আধ ঘন্টা তো সচিন ছিল। বললো না, ওকে নিয়ে দিলীপ কুমার বসেছিল, আমার কাছে আসতেই দেয়নি, তো দিলীপ কুমারই তো ওকে বাজেয়াপ্ত করে নিয়েছিল, আমি পেলাম কোথায়? এই হচ্ছেন টেন্ডুলকার, যাকে পেলে দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান সবাই একইভাবে আপ্লুত হয়ে ওঠেন, কারণ টেন্ডুলকারই যে ভারতবর্ষ। তাই 53তম জন্মদিন এক হিসেবে ভারতবর্ষেরও টুকরো জন্মদিন। কি দুর্ধর্ষ গৌতম ভট্টাচার্যের বিশ্লেষণ, ব্যাখ্যা, অভিজ্ঞতা, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। এবার একদম শেষ সেগমেন্টে চলে এসেছি। শেষ সেগমেন্ট হচ্ছে কুইজ, যথেষ্ট জনপ্রিয় একটা সেগমেন্ট, এবং দুদিনের আমরা সঠিক উত্তরদাতার নাম বলবো। প্রথম দিন হচ্ছে সপ্তক চক্রবর্তী, হুগলি, সপ্তক চক্রবর্তী, হুগলি। আরেক দিনের হচ্ছে অনিক কুমার দে, বাঁকুড়া। অনেক অভিনন্দন। এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে কলকাতা টিভির দপ্তরে আপনাদের বলে দিচ্ছি আরও একবার, কলকাতা টিভির অফিস অ্যাড্রেস সার্চ করলে পেয়ে যাবেন। অফিসে চলে আসুন এবং আপনাদের পুরস্কার নিয়ে যান। আজকের প্রশ্নটা একদমই সহজ। 2008 সাল থেকে আইপিএল দেখছেন। প্রথম আইপিএলে, উদ্বোধনী আইপিএলে পার্পেল ক্যাপ উইনার কে ছিলেন? আশা রাখছি ভালো লাগছে আপনাদের স্টেডিয়াম বুলেটিন। শেষ করছি এখানেই। দেখতে থাকুন গ্রাউন্ড জিরো রিপোর্টিংয়ের সঙ্গে দক্ষ বিশ্লেষণ। যদি শুনতে চান তাহলে আপনাকে এই প্ল্যাটফর্মেই আসতে হবে। শেষ করছি, ভালো থাকবেন, শুভরাত্রি।